এই হচ্ছে 3 বিঘা করিডোর। এই দিক থেকে এই রাস্তা চলে গেছে বাংলাদেশের দিকে। এই দেখুন একটা মোটরসাইকেল যাচ্ছে, বাংলাদেশের লোকেরা তারা কিন্তু এই রাস্তায় আসবে না, তারা সিধে চলে যাবে। আর ভারতের লোকেরা এই সোজাসুজি যাবে। কামরূপের মহারাজ জল্পেশ এই মন্দিরটি 1000 বছর আগে নির্মাণ করেছিলেন, তাই নাম হয় জল্পেশ মন্দির। এই হচ্ছে এনজেপি স্টেশন, 4 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে বন্দে ভারত দিয়েছে। আর এই হচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেন। এবার আমার রেলওয়ে রিটার্নিং রুমে রুম বুক আছে, সেখানে যাব। চলুন যাওয়া যাক। এই 4 নম্বর প্ল্যাটফর্মের ওপরেই আছে এসি রিটায়ারিং রুম ডরমেটরি। আমার রিটায়ারিং রুমে রুম বুক আছে, সেখানে যাচ্ছি। চলুন। এই হচ্ছে করিডোর, যে করিডোরের R01 কেবিনে আমার আজকে রাতের জন্য রুম বুক আছে। এটা সকাল 8টা অবধি আছে। এই হচ্ছে এসি কেবিন, ঠিক আছে। এই হচ্ছে R1 রুম, ডাবল ক্যাবিন। এরকম একটা ডাবল বেড আছে। আলোটা জ্বালতে হবে, দাঁড়ান দেখছি। এই পাখা আছে, এসি চলছে, একটা আলমারি আছে। ঠিক আছে, আজকে রাত্রিটার জন্য এটা যথেষ্ট। এনজেপি স্টেশনে এই হচ্ছে আমার আস্থানা। গুড মর্নিং। আজকে 15ই আগস্ট 2026। দেখুন রিটায়ারিং রুমটা কত সুন্দর করে সাজানো হয়েছে। এই হচ্ছে এনজেপি স্টেশনের রিটায়ারিং রুম, সুন্দর করে সাজানো হয়েছে ভারতের পতাকা দিয়ে। আমি ছিলাম এই এসি কেবিনে। আজকেই আবার আমার বুকিং আছে। আমি যখন এনজেপিতে ফেরত আসবো তখন এই সমস্ত রুমেতে আমার থাকবে বুকিং। আজকে আমি যাচ্ছি 3 বিঘা করিডোর। এনজেপি স্টেশন থেকে দার্জিলিং মেল ধরবো, ধরে যাবো হলদিবাড়ি, এবং সেখান থেকে একটা অটো বা টোটো করে যাবো 3 বিঘা করিডোর। তো চলুন, দার্জিলিং মেল আসবে, যাওয়া যাবে। দার্জিলিং মেল ছেড়ে দিল এনজেপি স্টেশন থেকে। আমি এনজেপি পর্যন্ত বিভিন্ন ট্রেনে এসছি, কিন্তু এনজেপির আগে কোনো দিন ট্রেন জার্নি করা হয়নি। গাড়ি করে অনেক গেছি। তা আজকে এনজেপির পরে ট্রেন জার্নি হবে হলদিবাড়ি পর্যন্ত। আর সেই রাস্তা আপনাদের দেখাবো, সেই স্টেশন আপনাদের দেখাবো যে কী কী স্টেশন আসছে। প্রায় 20 মিনিট লেট করে জলপাইগুড়িতে এসে পৌঁছালাম। এনজেপি থেকে হলদিবাড়ি যাওয়ার মাঝখানে এই জলপাইগুড়িতে হল্ট আছে দার্জিলিং মেলে। প্রায় 10 মিনিট আগে পৌঁছে গেলাম হলদিবাড়ি স্টেশন। এখন হলদিবাড়ি স্টেশন সম্বন্ধে কিছু কথা আপনাদের বলতে চাই। আগে দেখুন, এই হচ্ছে হলদিবাড়ি স্টেশন। স্বাধীনতার আগে আমাদের দার্জিলিং মেল চলতো, কিন্তু আমি দার্জিলিং মেলেই এলাম। দার্জিলিং মেল চলতো, কিন্তু বাংলাদেশের ওপর দিয়েও যেত। শিয়ালদা থেকে ছেড়ে গেদে দিয়ে দর্শনা হয়ে বাংলাদেশে ঢুকতো, হার্ডিঞ্জ ব্রিজ ক্রস করে বাংলাদেশের মধ্যে দিয়ে চিলাহাটি দিয়ে আবার এই হলদিবাড়ি দিয়ে চলে যেত শিলিগুড়িতে। তো সেই দিন চলে গেছে স্বাধীনতার পরে। এখন আর সেই রুটে যায় না। এখন কিষানগঞ্জ হয়ে দার্জিলিং মেল এই হলদিবাড়িতে আসে, মানে উল্টো পথে আসে আর কি। তো এই হচ্ছে হলদিবাড়ি স্টেশন। এখান থেকে আমি যাব 3 বিঘা করিডোর। একটা টোটো ভাড়া করলাম, এই টোটোটা করে যাবো। এটা তিস্তা ব্রিজ, তাই তো?
হচ্ছে 3 বিঘা রাস্তা। এটা কাঁটা তার দেওয়া কেন? আচ্ছা, মানে রাস্তার ওই পাশটা বাংলাদেশ। আচ্ছা, আমরা যাচ্ছি এখন এই রাস্তা দিয়ে, রাস্তার এই জায়গাটা গাছপাত সব বাংলাদেশের, ওগুলো বাংলাদেশ সব। কি অদ্ভুত। দেখুন, এই হচ্ছে বাংলাদেশ আর এই হচ্ছে 3 বিঘা করিডোর। এই হচ্ছে 3 বিঘা করিডোর। আপনাদের ইতিহাসটা বলছি। এখন আমি আসি 3 বিঘা করিডোর। 3 বিঘা করিডোরটা কী জিনিস? সামনে যে এখানে এইটা বাংলাদেশ আর এই রাস্তাটা ইন্ডিয়া। এখন ছিটমহল যেটা হলো সেটা হচ্ছে 1947 সালের পর নিজ ভূখণ্ডের মধ্যে অন্য ভূখণ্ড থাকলে, মানে অন্য ভূখণ্ডের মধ্যে নিজ ভূখণ্ড থাকলে সেটাকে ছিটমহল বলা হয়। এখন কথা হচ্ছে দেশ ভাগের সময় ভারতীয়ের যে কিছু অংশ সেটা বাংলাদেশের মধ্যে ছিল, বাংলাদেশের কিছু অংশ ভারতের মধ্যে ছিল, তো সেটা হলো ছিটমহল। এবার 2015 সালে 1 আগস্ট একটা চুক্তির মাধ্যমে সে কী হলো, ছিটমহলগুলো সব ভাগ হলো। ভাগ হয়ে যাওয়ার পরে 162টা টোটাল ছিটমহল ছিল। তার মধ্যে ভারতের ছিল 111টা, বাংলাদেশের মধ্যে, আর বাংলাদেশের ছিল 51টা। এখন হলো কি, তারা যখন নিজে ভাগ করে নিল, তখন সেটা বাংলাদেশের হয়ে গেল 111টা অংশ আর ইন্ডিয়া পেয়ে গেল 51টা অংশ। তাদের মধ্যে বলা হলো যে তোমরা যদি চাও তো যেহেতু তোমরা বাংলাদেশে ছিলে, বাংলাদেশের লোক ভারতীয় ভূখণ্ডে, তোমরা বাংলাদেশে ফিরে যেতে পারো। তো তারা কিন্তু কেউ বাংলাদেশে ফিরে যায়নি। আবার ভারতের যারা ওখানে বাংলাদেশে ছিল তাদের মধ্যে 900 জন প্রায় ফেরত এসে গেছিলো। কিন্তু একটা ভূখণ্ড মানে আঙ্গরপোতা আর হচ্ছে গিয়ে দহগ্রাম, সেইটা হলো কি বাংলাদেশ ছাড়তে রাজি হলো না। কিন্তু ভারতের মধ্যে ছিল সেই ভূখণ্ডটা, তারা যাবে কী করে? তখন 2015 সালে 1 আগস্টে একটা রাস্তা করে দেওয়া হলো। সেই রাস্তার মধ্যে দিয়ে তারা কী করলো, যে বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত করতে পারত। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি গল্প। সেইটাই নিয়ে হচ্ছে, সেই রাস্তাটাই হচ্ছে 3 বিঘা করিডোর। দেখি আমি ছবি তুলতে যদি পারি তাহলে আমি দেখাবো। এই হচ্ছে 3 বিঘা করিডোর, যে করিডোরের মধ্যে দিয়ে যাচ্ছে। যেমন এই দিক থেকে এই রাস্তা চলে গেছে বাংলাদেশের দিকে, বাংলাদেশের লোকেরা এই রাস্তাটা ইউজ করবে। এই দিক থেকে গাড়ি আসবে, তারা চলে যাবে ওই দিকে। এই দেখুন একটা মোটরসাইকেল যাচ্ছে, বাংলাদেশের লোকেরা তারা কিন্তু এই রাস্তায় আসবে না, তারা সিধে চলে যাবে। আর ভারতের লোকেরা এই সোজাসুজি যাবে। বাংলাদেশের লোকেদের শুধু এই রাস্তা দিয়ে যাওয়ার অধিকার আছে, রাস্তার ডান পাশে বা বাঁ পাশে আসার তাদের কোনো অধিকার নেই। ওই দিকটা আছে তাদের দহগ্রাম, আঙ্গরপোতা গ্রাম। আর এই দিকটা হচ্ছে গিয়ে তাদের বাংলাদেশের মেন ভূখণ্ড। এই হচ্ছে মেন ভূখণ্ডটা, দেখুন এই মেন ভূখণ্ড। তো এই যে রাস্তাটা, এই রাস্তাটা ভারতের, তো তারা যাওয়ার অধিকার। দেখুন বাংলাদেশে একটা টোটো আসছে আর ভারতের টোটো, দেখুন এই দেখুন বাংলাদেশের টোটো আর ভারতের টোটো। এই দেখুন ভারতের টোটোটা চলে গেল সিধে, আর এই যে যাচ্ছে বাংলাদেশের টোটো। দুটোর মধ্যে অনেক ডিফারেন্স দুটোর মধ্যে। আমি ক্যামেরাটা একটুখানি ধরে রাখছি, তাতে কিছু হলে দেখতে পাবে। দেখুন ভারতের লোক যাচ্ছে, এই সিধে যাবে তারা। অবশ্যই ইনি বিএসএফের আছেন, ডান দিকে দেখতেও পারে, সিধে চলে গেল তারা। কিন্তু যখন বাংলাদেশ থেকে আসছে দেখুন, তারা কিন্তু এই যে দেখুন বাংলাদেশের একজন লোক পার হচ্ছে, সে কিন্তু চলে যাচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে। এই চলে গেল ডান দিক থেকে বাঁ দিকে বাংলাদেশের লোক। আচ্ছা এই দিকটা বাংলাদেশ না, যে গাছপালাগুলো? হ্যাঁ পুরো বাংলাদেশ, তাই তো? আচ্ছা এদিকেও বাংলাদেশ, মানে এই রাস্তাটা থেকে আমাদের যাইতে দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাস্তা দিয়ে বাংলাদেশের মানুষ যাতায়াত করছে। ও না, এই জমিটা তো ভারতের। এই জমিটা ভারতের। আচ্ছা, আর এদিকে ওই যে ওই ঘর বাড়ি সব বাংলাদেশ, ওই যে বিজেপির ক্যাম্প, তাই তো?
ওটা আবার বিএসএফ এর ক্যাম্প। ওই গেটটা কত সুন্দর, ওখানে সাদা পিলার, ওই সাদা পিলারের পাশেই বাংলাদেশ, সাদা পিলারের পাশেই ওই যে ঘরবাড়িগুলো দেখছেন, এই যে ঘরবাড়িগুলো, এই ঘরবাড়িগুলো সব বাংলাদেশ। দেখুন ওই যে চাষ জমিটা দেখছেন যেখানে ধান হয়ে রয়েছে, ওটা বাংলাদেশের জমি। ওই যে দুজন মহিলা দাঁড়িয়ে আছে, ওটা বাংলাদেশের। আর ওই বাড়িগুলো বাংলাদেশের। সেই যে দূরে বাড়িগুলো, ওই দূরে বাড়িগুলো, ওগুলো বাংলাদেশের। কাজ করছে বাংলাদেশে, বাংলাদেশের জমি। কি অদ্ভুত, রাস্তার পাশেই বাংলাদেশ। এই মন্দিরে ঢুকছি, মন্দিরের রাস্তায় কিরকম মেলা, যেহেতু আজকে সোমবার নয়, এই মেলা ফাঁকা। এখন এসছি জল্পেশ মন্দিরে। জল্পেশ মন্দিরের গল্পটা একটু আপনাদেরকে ভেতরে গিয়ে বলে নিই। এই মন্দিরের একটা ইতিহাস আছে, সেটা চলুন ভেতরে যাচ্ছি, গিয়ে বলবো। এই হচ্ছে জল্পেশ মন্দির, প্রাগজ্যোতিষপুর অর্থাৎ কামরূপের মহারাজ জল্পেশ এই মন্দিরটি 1000 বছর আগে নির্মাণ করেছিলেন, তাই নাম হয় জল্পেশ মন্দির। এর পরবর্তীকালে বখতিয়ার খলজি যখন এখানে অ্যাটাক করে, তাতে মন্দিরটা কিছুটা নষ্ট হয়। তারপরে 1524 সালে কুচবিহারের মহারাজা নরনারায়ণের পিতা শ্রী বিশ্বসিংহ এই মন্দিরটা কিছুটা সংস্করণ করেন। 1563 সালে নরনারায়ণ নিজে মন্দিরটাকে সংস্কার করেন। আর 1663 সালে মহারাজা প্রাণনারায়ণ এই মন্দিরটা সংস্কার করেন। সেই সময় দিল্লি থেকে অনেক মুসলমান মজদুর এনে কাজ করানো হয়েছিল বলে দেখতে কিছুটা মুসলমান স্ট্রাকচারের মতো। দেখুন, এই হচ্ছে জল্পেশ মন্দির। এবার আমি এই ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখব যে কি অবস্থা। যদি ছবি তুলতে পারি তাহলে ভেতরের দৃশ্য আপনাদের দেখাবো। এইটা হচ্ছে জল্পেশ মন্দির, যেখানে ভগবান শিব জলের মধ্যে আছেন। তাই জন্যই আবার জল্পেশ নাম হলো কিনা জানি না। জলের মধ্যে ভগবান শিবের লিঙ্গটা আছে। আর এইখানেই আরেকটা আছে মহাকাল মন্দির, মন্দিরটাতেও যাব। ভেতরে কোনোভাবেই ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই ভেতরের ছবি আপনাদের দেখাতে পারলাম না। চলুন এবার এই মন্দিরটাতে যাওয়া যাক, নন্দী মহাকাল মন্দির।